সালামু আলাইকুম। এসএসসি ২৭ গতদিন আমরা দেখেছি যে এই জীববিজ্ঞানের চতুর্দশ অধ্যায় অর্থাৎ জীব প্রযুক্তি অধ্যায় থেকে কোন টপিকগুলো পড়লে আমাদের প্রিটেস্ট পরীক্ষায় একদম হুবহু নিশ্চিত কমন পাবো। তো এই অধ্যায়ে যে টপিকটা দেখেছিলাম আমরা হাতে গোলে ৬টা টপিক দেখেছিলাম। এই ৬টা টপিকের মধ্যে প্রথম যে টপিকটা ছিল টিস্যু কালচার এবং আরেকটা যে টপিক রয়েছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। এই দুটো টপিক আসলে বোঝার মতন বা শেখার মতন, আর বাকি যে প্রয়োগগুলো রয়েছে বা ব্যবহার রয়েছে এগুলো আসলে বই থেকে পড়লে হয়ে যায়। তো আমি তাও একটা টপিক একটু বলে দিব। তো মেন যে দুটা জিনিস ছিল টিস্যু কালচার প্রযুক্তির ধাপ চিত্রসহ, এটা আজকে আমরা একটু দেখব। তো যারা বুঝো নাই বা বই দেখে বুঝতে পারতেছো না তাদের জন্য আমরা এই ভিডিওটা দিচ্ছি, যাতে এটা দেখলেই তুমি এই ছবিটাও বুঝে যাও এবং এই যে ধাপগুলো রয়েছে স্টেপ বাই স্টেপ কীভাবে হচ্ছে এটা বুঝতে তোমার সুবিধা হয়। যেহেতু এই টপিক থেকে ইনশাল্লাহ কমন চলে আসতেছে, তো এটা কেন বাদ দিবা। তো যারা হচ্ছে এই ভিডিওটা দেখবা একটু ধৈর্য সহকারে দেখো, হাতে গুনে 4-5 মিনিট লাগবে, কিন্তু এই টপিক থেকে কিন্তু কমনও চলে আসবে। সো দেখো, শুরু করা যাক। প্রথমে কথা হচ্ছে যে ভাইয়া টিস্যু কালচার পদ্ধতিতে আমাদের কি করতে হয়, আমরা মেনলি টিস্যুকে কালচার করব, তাই না? অর্থাৎ এর জন্য আমাকে প্রথমেই যে কাজটা করতে হবে, আমাকে মাতৃ উদ্ভিদ নির্বাচন করতে হবে, অর্থাৎ এক্সপ্লান্ট আমাকে বের করে নিয়ে আসতে হবে। তো এর জন্য আমরা কি করব, যে মাতৃ উদ্ভিদটা নির্বাচন করতেছি সেই উন্নত এবং স্বাস্থ্যবান নিরোগযুক্ত একটা স্বাস্থ্যবান চারাকে বা স্বাস্থ্যবান উদ্ভিদকে আমাদেরকে নির্বাচন করতে হচ্ছে। যেই টিস্যু বা যেই উদ্ভিদ থেকে আমরা মেন যেই টিস্যুটাকে কালচার করবো সেটাকে বের করে নিয়ে আসবো। তো এরকম একটা মাতৃ উদ্ভিদ আমরা নির্বাচন করলাম। এরপরে কি করতে হবে আমাদেরকে, দেখো আমাদেরকে আবাদ মাধ্যম তৈরি করতে হবে। আমাদেরকে এই যে টিস্যুটা আমরা বের করে নিয়ে আসবো, এই টিস্যুটা কিন্তু আমি এই আবাদ মাধ্যমেই বসাবো। তো আবাদ মাধ্যম তার মানে আমাকে আগে তৈরি করতে হবে। তো আবাদ মাধ্যমটা আসলে কি ভাই? আবাদ মাধ্যমটা হচ্ছে আবাদ করার মাধ্যম, অর্থাৎ যেখানে আমি টিস্যুটাকে বর্ধন করবো বা গ্রো করব। তো এখানে আসলে কি থাকে, এখানে আসলে মেনলি যেহেতু টিস্যুকে বড় করতে হয় বা টিস্যু এখান থেকে বর্ধিত হয়, অর্থাৎ এখানে এমন কিছু থাকে যেটা টিস্যুকে বৃদ্ধিপ্রাপ্ত হতে সাহায্য করে। অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের খনিজ, পুষ্টি, ফাইটো হরমোন, ভিটামিন, সুক্রোজ, এবং এখানে যেহেতু এই মাধ্যমটার মধ্যে টিস্যুটা থাকবে, যাতে এই টিস্যুটা ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য এখানে একটু এগার এগার দেওয়া হয়, যাতে এই জায়গাটা একটু শক্ত হয়ে যায়, জমাট বাঁধার মতন হয়ে যায়, ঠিক আছে? যাতে এই টিস্যুটা ক্ষতিগ্রস্ত না হয় বা নড়াচড়া না করতে পারে। তো এরপরে কি হলো, আমি আবাদ মাধ্যম স্থানান্তর করলাম। এরপরে স্টেপ হচ্ছে আমাকে এই যে আবাদ মাধ্যমটা রয়েছে এখানে কোনোভাবে কোনো রকমের জীবাণু প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। এজন্য আমাদেরকে জীবাণুমুক্ত করতে হবে এই আবাদ মাধ্যমটাকে। এজন্য আমরা এই আবাদ মাধ্যমটাকে কাচের পাত্রে নিব, নিয়ে কাচের পাত্রে নেওয়ার পরে এটাকে তুলা বা প্লাস্টিকের ঢাকনা দিয়ে ঢেকে অটোক্লেভ যন্ত্রে দিব। অটোক্লেভ যন্ত্র কি করে ভাইয়া, অনেক হিট প্রডিউস করে। প্রায় 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ চাপে 20 মিনিট মতো আমরা রাখবো। তাহলে কি হবে, এই এত হিটে জীবাণুগুলো মারা যাবে। তো জীবাণুগুলো যখন মারা যাবে তাহলে আমার আবাদ মাধ্যমটা জীবাণুমুক্ত হয়ে গেল। এবার আমরা কি করব, যেহেতু আবাদ মাধ্যম জীবাণুমুক্ত হয়ে গেছে, এরপর একে আলো এবং তাপমাত্রা সম্পন্ন একটা নিয়ন্ত্রিত কক্ষে রাখবো, যেখানে আসলে বর্ধিত হবে। এর ফলে এখানে কি হবে, একটা অবয়বহীন টিস্যুগুচ্ছ বা ক্যালাস তৈরি হবে। এই ক্যালাসই আসলে পরে একাধিক অণুচারা তৈরি করবে। এখন যে অণুচারাগুলো থাকবে, যদি সেই অণুচারাগুলোতে আমার মূল না থাকে, সেক্ষেত্রে আমরা মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর করব, যেখানে আমার কি হবে, মূলটা উৎপাদিত করবে। তো মূল যখন উৎপাদন করা হয়ে যাবে, দেন আমরা এই যে প্ল্যান্টটা বা চারাটা পাইলাম, এই চারাকে আমরা ধুয়ে এটাকে আমরা ছোট ছোট মাটির পাত্রযুক্ত একটা টবে স্থানান্তর করব। যখন টবে স্থানান্তর হয়ে যাবে, তখন আমরা ল্যাবরেটরির বাইরে অল্প কিছু মানে দৈনিক কিছু সময় রাখবো, অল্প কিছু সময় একটা রাখবো, রেখে ওই যে চারাটা পাইলাম এটাকে আস্তে আস্তে প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাওয়ানো যখন হয়ে যাবে, তারপরে বেশ কিছুদিন পরে আমরা এটাকে মাঠ পর্যায়ে স্থানান্তর করে মাটিতে দিয়ে দিব। তাহলে কি হবে, আমি যেই উদ্ভিদটা চাচ্ছিলাম, যেমন উদ্ভিদ চাচ্ছিলাম, হুবহু যেই টিস্যু থেকে যেই মাতৃ উদ্ভিদ থেকে টিস্যুটাকে আলাদা করে নিয়ে আসলাম, হুবহু বৈশিষ্ট্য সম্পন্ন আর একটা উদ্ভিদ কিন্তু আমি পেয়ে গেলাম। এর ফলে কি হচ্ছে, টিস্যু কালচার করার মাধ্যমে আমি আমার যে কাঙ্ক্ষিত হুবহু বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদটা চাচ্ছিলাম সেটাও পেয়ে গেলাম। ঠিক আছে? তো এই টপিকটা থেকে কিন্তু ভাই আমরা হুবহু পরীক্ষায় একটা লিখে দেওয়ার মতো হয়ে যাবে। তো এই যে চিত্রটা রয়েছে, আমি যেটা বললাম স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাকে হাতে হাতে দেখিয়ে দিচ্ছি। মানে এই যে স্টেপগুলো হচ্ছে এখানে আলটিমেটলি তীর চিহ্ন দিয়ে এই ধাপগুলো আমরা পরপর দেখিয়ে দিচ্ছি। এছাড়াও টিস্যু কালচার যে ব্যবহারগুলো রয়েছে, যে আমি কেবলই বললাম যে এখান থেকে কিন্তু আমরা হুবহু বৈশিষ্ট্য সম্পন্ন একাধিক চারা তৈরি করতে পারি। আবার কিছু উদ্ভিদ রয়েছে যেই উদ্ভিদগুলো হচ্ছে প্রায় বিলুপ্তর মতো, তো সেই বিলুপ্ত প্রায় উদ্ভিদগুলো কিন্তু আমরা টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করে সেগুলোকে আমরা বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে পারি। এরকম আরও অনেক উপায় রয়েছে, অনেক কিছু রয়েছে যেগুলো আমরা টিস্যু কালচার প্রযুক্তি ব্যবহার করে করতে পারতেছি। তো এই ব্যবহারগুলো তোমরা বই থেকে একটু দেখে নিবে, ঠিক আছে? তাহলে এই গুরুত্বপূর্ণ একটা টপিক কিন্তু আমরা এই অধ্যায় থেকে যদি পরীক্ষায় আসে ইনশাআল্লাহ লিখতে পারবো।